শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো আশা করছি। আজ আমরা উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দশম অধ্যায় থেকে আলোচনা করব। আজকের অধ্যায়টির নাম হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি। আজকে আমরা এই একতরফা দাখিলা পদ্ধতি থেকে কিভাবে প্রারম্ভিক মূলধন ও সমাপনী মূলধন নির্ণয় করতে হয় সেটি শিখব। শিক্ষার্থীবৃন্দ, আজকের শিক্ষণফল তাই আমরা নির্ধারণ করেছি শিক্ষণফল প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় করতে পারবে। তো এই শিক্ষণফলকে সামনে রেখে আমরা আমাদের ক্লাসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। তার আগে অত্যন্ত প্রাসঙ্গিকভাবে আমরা একটু বলে দিতে পারি যে একতরফা দাখিলা পদ্ধতি বলতে কি বোঝায়। যে হিসাব পদ্ধতি দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি মেনে চলে না তাকে একতরফা দাখিলা পদ্ধতি বলে। বস্তুত দুতরফা দাখিলা পদ্ধতির সঙ্গে সঙ্গতিবিহীন, গোজামিল, অবিজ্ঞানসম্মত হিসাব পদ্ধতিকে একতরফা দাখিলা পদ্ধতি বলে। তো এই হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি। আমরা বুঝলাম যে এটি দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি অনুসরণ করে না এবং এটি অবিজ্ঞানসম্মত একটি হিসাব পদ্ধতি, কিন্তু তথাপি এটি এখনো প্রচলিত আছে, চালু আছে এবং সে কারণে এটি আমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত আছে। তো আমরা এই একতরফা দাখিলা পদ্ধতির অঙ্ক করতে গেলে আমাদের যদি একতরফা দাখিলা পদ্ধতি অনুসারে নেট লাভ বা নেট ক্ষতি নির্ণয় করতে হয়, তাহলে আমাদের কিন্তু লাভ লোকসান বিবরণী তৈরি করতে হয়। ওই লাভ লোকসান বিবরণী তৈরি করতে গেলে প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধনের প্রয়োজন হয়। তো প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন অনেক অঙ্কে দিয়ে দেওয়া থাকে। তো সেক্ষেত্রে আমরা আর প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন নির্ণয় করে নিব না, করার প্রয়োজন পড়বে না। আমরা সরাসরি লাভ লোকসান বিবরণী তৈরি করব। কোনো কোনো অঙ্কে প্রারম্ভিক মূলধন অঙ্কে দেওয়া থাকে, শুধু সমাপনী মূলধন আমাকে নির্ণয় করে নিতে হয়। আমরা সেক্ষেত্রে শুধু সমাপনী মূলধন নির্ণয় করে নিব। আবার কোনো অঙ্কে প্রারম্ভিক মূলধনও দেওয়া থাকে না, সমাপনী মূলধনও দেওয়া থাকে না, সেক্ষেত্রে আমরা প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন দুটিই নির্ণয় করে নিব। তো এই জন্য আমরা যদি দুটি নির্ণয় করা শিখি, তাহলে আমরা যে কোনো একটি নির্ণয় করতে হলে, প্রয়োজন হলে আমরা সেটি নির্ণয় করে নিতে পারবো। তো আজকে আমরা তাই প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন দুটি নির্ণয় করা শিখব। এই প্রারম্ভিক এবং সমাপনী মূলধন নির্ণয় করবার জন্য আমরা একটি উদ্দীপকের সাহায্য নেব। উদ্দীপকটি আমি বোর্ডে লিখে রেখেছি, আমি পড়ে দিব, তোমরা প্রথমে খাতায় লিখে ফেলো। তারপরে এটি সমাধান করার মধ্য দিয়ে আমরা বিষয়টিকে আয়ত্ত করার চেষ্টা করব। লক্ষ্য করো, এখানে লিখেছি সমস্যা। মিস্টার রহিম একজন সাধারণ ব্যবসায়ী। তিনি একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখেন। তার ব্যবসায়ের হিসাব তথ্যগুলি নিম্নরূপ। কি তথ্য দেওয়া আছে? জানুয়ারি মাসের 1 তারিখে কিছু সম্পত্তি ও দেনার মূল্য দেওয়া আছে, ডিসেম্বরের 31 তারিখে কিছু সম্পত্তি ও দেনার মূল্য দেওয়া আছে। এটা 2019 সালের অঙ্ক। কি আছে? নগদ তহবিল জানুয়ারির 1 তারিখে ছিল 10,000 টাকা, ডিসেম্বর 31 তারিখ 12,000 টাকা। ব্যাংকে জমা জানুয়ারির 1 তারিখ ছিল 4,500 টাকা, এটা ক্রেডিট উদ্বৃত্ত ছিল। ক্রেডিট মানে ব্যাংক জমাতিরিক্ত, সম্পত্তিগুলো ডেবিট উদ্বৃত্ত শো করে। এই ক্রেডিট উদ্বৃত্ত থাকলে এটা দায় বুঝতে হবে। আর ডিসেম্বর 31 তারিখ আছে 11,500 টাকা। মজুদ পণ্য জানুয়ারির 1 তারিখে আছে 15,000 টাকা, ডিসেম্বর 31 তারিখ 18,500 টাকা। অফিস সরঞ্জাম জানুয়ারির 1 তারিখে 40,000 টাকা, ডিসেম্বর 31 তারিখে কোনো টাকা দেওয়া নাই। প্রাপ্য হিসাব জানুয়ারির 1 তারিখে 17,500 টাকা, ডিসেম্বর 31 তারিখে 22,500 টাকা। প্রদেয় হিসাব জানুয়ারির 1 তারিখে 7,500 টাকা, ডিসেম্বর 31 তারিখে 8,000 টাকা। এই ছিল আমার বছরের প্রথম এবং শেষ তারিখে সম্পত্তি এবং দেনার মূল্য। এছাড়া নিচে বলা আছে এবছর তিনি 10,000 টাকা মূল্যের একটি সরঞ্জাম ক্রয় করেন, এটা বাড়তি কথা বলা আছে। আর এখানে বলা হয়েছে করণীয় প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় করো। তাহলে আমরা এই উদ্দীপকের সাহায্য নিয়ে এইখানে প্রারম্ভিক এবং সমাপনী মূলধন নির্ণয় করব এবং তার মধ্য দিয়ে প্রারম্ভিক এবং সমাপনী মূলধন নির্ণয় করা আমরা শিখব। তো আমরা এইটা নির্ণয় করার জন্য প্রথমে এরকম একটি ছক কাটবো। কি করব? দুইটি দাগ দিলাম, দেওয়ার পরে আমি দুটো টাকার ঘর করলাম। এই ঘরটা হবে সমাপনী, এখানে দেখো আমি লিখেছি সমাপনী 31/12/2019। আর এই ঘরটি হবে প্রারম্ভিক, এইটা আমি লিখেছি প্রারম্ভিক 1/1/2019। এখানে টাকা টাকা লিখে ফেললাম।
আর এখানে লিখেছি সম্পত্তি ও দায় সমূহের বিবরণ, এখানে আমি সম্পত্তি ও দায়গুলো লিখব। উপরে আমরা শিরোনাম সবসময় লিখে ফেলবো, যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের অঙ্ক করতেছি সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম। এখানে ছিল মিস্টার রহিমের অঙ্ক, তাই আমি লিখেছি মিস্টার রহিমের বিষয় বিবরণী। আসলে আমি প্রারম্ভিক সমাপনী মূলধন নির্ণয় করার জন্য যে কাজটা করছি এটা একটি বিষয় বিবরণী, এবং এই বিষয় বিবরণী কি কারণে করছি সেটা আমি এখানে ব্র্যাকেটে লিখে দিয়েছি, প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয়। অর্থাৎ এই বিষয় বিবরণী থেকে আমি প্রারম্ভিক সমাপনী মূলধন এখানে যে লাস্ট আমার এখানে বেরোবে, এটা আমি আগে থেকে একটু ছক কেটে রেখেছি সুবিধার জন্য। এই কাজগুলি, এই দাগগুলি তোমরা পরে দিতে পারো, এটা আমি আগে দিয়ে রেখেছি আমার সুবিধার জন্য। কিন্তু তোমরা যখন প্র্যাকটিক্যালি করবে তখন যে পর্যায়ে যে দাগ দেওয়ার প্রয়োজন হবে সেই পর্যায়ে তোমরা দাগ দিবে। তাহলে এইখানে যে মেকানিজম অনুসরণ করে আমি এই প্রারম্ভিক এবং সমাপনী মূলধন নির্ণয় করব, প্রারম্ভিক সমাপনী মূলধন এখানে যে নির্ণয় করব সেটা কি করব, বছরের প্রথম তারিখে যাবতীয় সম্পত্তিগুলো এখানে লিখব, সেই সম্পত্তি যোগ করব, সেই যোগফল থেকে বছরের প্রথম তারিখের দায়গুলো এখানে লিখে ওই সম্পত্তির প্রারম্ভিক সম্পত্তির যোগফল থেকে দায়গুলো বিয়োগ করলে এখানে প্রারম্ভিক মূলধন বেরোবে। ঠিক একইভাবে সমাপনী সম্পত্তিগুলো এখানে লিখব, এই সম্পত্তিগুলোর যোগফল এখানে নির্ণয় করব, তার থেকে সমাপনী দায় বিয়োগ করে যে বিয়োগফল বেরোবে সেটার থেকে আমার সমাপনী মূলধন নির্ণীত হবে। এই মেকানিজমকে, এই ফর্মুলাকে অনুসরণ করে আমরা কিন্তু এখানে প্রারম্ভিক সমাপনী মূলধন নির্ণয় করব। তাহলে এবার আমি একটি একটি করে আইটেম এখান থেকে নিব, ওখানে বসাবো। প্রথমে আছে দেখো নগদ তহবিল, তাহলে আমি এখানে লিখলাম নগদ তহবিল। 10,000 12,000, এখানে লিখলাম 10,000 12,000। ব্যাংকে জমা, এরপরে আছে দেখো এখানে ব্যাংকে জমা 1 তারিখে ছিল 4,500 টাকা, এটা ক্রেডিট উদ্বৃত্ত, যেহেতু ক্রেডিট এটা ব্যাংক জমাতিরিক্ত, এটা কিন্তু আমার এখানে যাবে না, এটা দায় বুঝাচ্ছে, তাহলে এখানে ড্যাশ দিয়ে রাখলাম। শেষ তারিখে আছে 11,500 টাকা, আমি এখানে লিখলাম 11,500 টাকা। এরপরে মজুত পণ্য, মজুত পণ্য বছরের প্রথমে আছে 15,000, আমি এখানে লিখলাম 15,000। বছরের শেষ তারিখ আছে 18,500, 18,500 আমি লিখে ফেললাম। এরপরে অফিস সরঞ্জাম, $40,000 টাকা বছরের প্রথমে আছে, আমি লিখলাম 40,000 টাকা। দেখো এখানে শেষ তারিখে কোনো টাকা দেওয়া নাই। এখানে একটি নিয়ম আমি তোমাকে বলে দিচ্ছি তোমাদেরকে, তোমরা এটা খেয়াল করবে এবং মনে রাখবে। স্থায়ী সম্পত্তি বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদী দায়, স্থায়ী সম্পত্তি বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদী দায়, এই দফাগুলি বছরের প্রথম তারিখে টাকা দেওয়া থাকলে শেষ তারিখেও বসবে, যদি শেষ তারিখে টাকা না দেওয়া থাকে। অর্থাৎ এই 40,000 টাকা এখানে বসার কথা, যদি অঙ্কে অন্য কিছু বলা না থাকে। কিন্তু কোনো সম্পত্তি বা দায় বছরের শেষ তারিখে টাকা দেওয়া থাকলে, প্রথম তারিখে যদি টাকা দেওয়া না থাকে তাহলে এইখান থেকে এইখানে কিন্তু এই পাশ থেকে এই পাশে টাকা দেওয়া থাকলে এই পাশে কিন্তু কোনো সম্পত্তি দায় বসে না। কিন্তু স্থায়ী সম্পত্তি বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদী দায় বছরের প্রথম তারিখে টাকা দেওয়া থাকলে শেষ তারিখে বসে। সেই নিয়ম অনুসারে অফিস সরঞ্জাম স্থায়ী সম্পত্তি এটাকে এইখানে বসার কথা, কিন্তু এখানে একটু বাড়তি কথা বলা আছে। এবছর তিনি 10,000 টাকা মূল্যের একটি সরঞ্জাম ক্রয় করেন, তাহলে সরঞ্জাম বছরের প্রথমে ছিল 40,000, এখানে 10,000 যেহেতু নতুন কেনা হয়েছে, ফলে বছরের শেষ তারিখে সরঞ্জাম দাঁড়াবে 50,000 টাকায়। ওই 10,000 এখানে যোগ হয়ে যাবে। যদি এই কথাটা বলা না থাকতো, এখানে ফাঁকা থাকা সত্ত্বেও এই 40,000 টাকা কিন্তু ওখানে বসতো। আশা করি বুঝতে পেরেছ। এইভাবে যদি নতুন কোনো সম্পত্তি ওই বছর কেনার কথা বলা থাকে, তাহলে আমি লক্ষ্য করব ওই সম্পত্তির মূল্য বা
ওই সম্পত্তির নাম এই সম্পত্তিগুলোর তালিকার মধ্যে আছে কিনা। যদি থাকে সেই সম্পত্তিটা যেটা নতুন কেনা হয়েছে সেটা ওই সম্পত্তির মূল্যের সাথে যোগ করে বসাবো। আর যদি ওই সম্পত্তির নাম এর মধ্যে না থাকে তাহলে ওই নামটা এখানে নতুন করে লিখে সমাপনী তারিখে ওই সম্পত্তির মূল্যটা লিখে দিব। আশা করি বুঝতে পেরেছি। এরপরে দেখো আছে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব আছে 17,500 টাকা, 22,500 টাকা। এরপরে আছে প্রদেয় হিসাব। তাহলে এখানে যতগুলো সম্পত্তি ছিল সব লেখা হয়ে গেছে। তাহলে আমি এবার সম্পত্তিগুলো একটু যোগ নামাই। 3 5 15, 5 7 1 2 1 3, 8 8 3 11, 12 আর 2 14 4, হাতে 1 2 1 3, 5 3 8 আর 1 9 আর 1 10 আর 1 11, 1,14,500 টাকা। আর এখানে হচ্ছে 500, 7 5 12, 2 হাতে 1 1 আর 2 4 আর 2 6 আর 1 7 আর 1 8, 82,500 টাকা। তাহলে এই আমার মোট প্রারম্ভিক সম্পত্তি 82,500 টাকা, মোট সমাপনী সম্পত্তি 1,14,500 টাকা। এইবার আমি কি করব, এই প্রারম্ভিক সম্পত্তির যোগফল থেকে প্রারম্ভিক দায়গুলো বিয়োগ করব। এখানে দায় আছে দেখো প্রদেয় হিসাব, আমি এখানে লিখলাম প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব 7,500 এবং 8,000। এখানে লিখবো 7,500, এখানে 8,000। এইটা কি হবে, এই যোগফল থেকে বিয়োগ করব। আমি বিয়োগ করব বলে এগুলো সব আমাদের ব্র্যাকেটে দিতে হবে। ব্র্যাকেট দিলে বোঝা যাবে এটা বিয়োগ। এরপরে দেখো আরেকটা দায় আমার কিন্তু রয়ে গেছে। এই যে এখানে ব্যাংক জমা আমি লিখি নাই, এখানে ব্যাংক জমা বছরের প্রথম তারিখে ক্রেডিট উদ্বৃত্ত লেখা ছিল। ক্রেডিট উদ্বৃত্ত লেখা থাকার ফলে এটা দ্বারা ব্যাংক জমাতিরিক্ত বোঝায়। ফলে আমি এখানে ব্যাংক জমাতিরিক্ত লিখতে পারি অথবা ব্যাংক জমা ক্রেডিট লিখতে পারি, যা লেখা আছে তাই লিখতে পারি। আমি যেটা লেখা আছে সেইটাই লিখলাম, ব্যাংকে জমা ব্র্যাকেটে ক্রেডিট। এটা আমি ক্রেডিট পুরোটা লিখছি, তোমরা ইচ্ছা করলে এরকম সংক্ষেপে যেভাবে লেখা আছে ওইভাবেও লিখতে পারো। এটার টাকা ছিল 4,500 টাকা। এটাও বিয়োগ হবে, এইটা ব্র্যাকেট, এখানে কোনো টাকা নাই। এই আমার কিন্তু সব সম্পত্তি এবং দায়গুলো লেখা হয়ে গেছে। এবার আমি কি করব, সব সম্পত্তির যোগফলগুলি আমি এখানে করে রেখেছি। প্রারম্ভিক সম্পত্তির যোগফল থেকে প্রারম্ভিক দায়গুলো বিয়োগ করে এখানে বসবে, সমকোণী সম্পত্তির যোগফল থেকে সমকোণী দায় বিয়োগ করে এখানে বসবে। এদের বিয়োগটা করে ফেলি আমরা এখন। তাহলে এখানে গেল 500,601, 1,06,500। এই আমার বের হলো কিন্তু সমাপনী মূলধন। আর এটা যদি বিয়োগ করি, এখানে 500 বিয়োগ করলে 70,500, 70,500। এই হলো আমার কিন্তু প্রারম্ভিক মূলধন। তাহলে এইখানে আমি লিখে দেব প্রারম্ভিক ও সমাপনী মূলধন। এই টাকাটা প্রারম্ভিক মূলধন, এই টাকাটা সমাপনী মূলধন। তাহলে এই যে প্রারম্ভিক সমাপনী মূলধন আমি নির্ণয় করলাম, কিভাবে করলাম, আমি প্রারম্ভিক সম্পত্তির যোগফল থেকে প্রারম্ভিক দায়গুলো বিয়োগ করলাম। একইভাবে সমাপনী সম্পত্তির যোগফল থেকে সমাপনী দায়গুলো বিয়োগ করলাম। করার পরে এই প্রারম্ভিকের ঘরে আমার বের হলো প্রারম্ভিক মূলধন, আর সমাপনীর ঘরে বের হলো সমাপনী মূলধন। আশা করি বুঝতে পেরেছো শিক্ষার্থীবৃন্দ। এই ছিল আমাদের আজকের ক্লাস। পরবর্তীতে নতুন কোনো সমস্যা নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।